প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই, নাম আরেক গডফাদার। এখন শুরু করছি চতুর্থ অংশ। ইশারা পেয়ে কাঁধ থেকে নিজেদের সাব মেশিন গান নামালো গার্ডরা। তোমরা দ্বীপের লোক, একটু তো অসভ্য হবেই, আবার বলল ক্যাপ্টেন। কিন্তু আমার এখানে বাদরামি করলে আমি তোমাদের কান কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। ক্যাপ্টেনকেও ভয়ানক মনে হলো রানার, তবে তার ব্যক্তিত্ব সত্যি আকর্ষণীয়। কর্সিকানরা দ্বিধায় পড়ে গেল। প্লিজ ক্যাপ্টেন, নাক গলালো রানা। ব্যাপারটা বিব্রতকর হয়ে উঠছে। এই ঝামেলা আমরা আপনার অফিসে বসে মিটিয়ে ফেলতে পারি না? ওখান থেকে আপনি প্যারিসের সঙ্গে কথা বলে ওদের কর্তৃত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। দারুণ আইডিয়া, সঙ্গে সঙ্গে রাজি হলো ক্যাপ্টেন। বাদ দিন, জ্যাক ফেলে দিয়ে সঙ্গীর পিঠে চাপ্পড় মারল পেটালোহা। কি ঘটেছে ভুলে যান। কিন্তু এই গাড়ি, মার্সিডিসের দিকে আঙুল তাক করলো ক্যাপ্টেন, এটার কি হবে? হেসে উঠে নিজেদের সিডানের দিকে এগোলো কর্সিকানরা। ধুলো আর ধোঁয়া উড়িয়ে চলে গেল তারা। ফ্রান্সের হয়ে ক্ষমা চাইছি আমি, কথাটা বলে রানা আর নাদিয়ার উদ্দেশ্যে স্যালুট করলো ক্যাপ্টেন। আমি লজ্জিত। সশস্ত্র অধীনস্থরা তার নির্দেশে জোড়া লাগালো মার্সিডিস। চিত্র আর পাঁচ তরুণের কথা ভুলে যাওয়া হয়েছে। ক্যাপ্টেন নিজের দায়িত্বের পরিধি একটু বাড়িয়ে নিয়ে নাদিয়ার সুবিধে অসুবিধের দিকে মনোযোগী হয়ে উঠেছে। আর রানা অম্লান বদনে নাদিয়ার পাওয়া খাতির যত্নে ভাগ বসাচ্ছে ও। চেক পয়েন্টের সামনে কোথাও ওদের জন্য অপেক্ষা করছে কর্সিকানরা। ছোট শহর আইরানে 2 লেন বিশিষ্ট একটা রাস্তা। রাস্তার দুপাশে ভাঙাচোরা কয়েকটা ট্যুরিস্ট হোটেল। তারপর ঝোপঝাড় আর পাহাড় ছাড়া কিছু নেই। অন্য কোনো পথও নেই যে ঘুরে যাওয়া যাবে। আইরান একটা ফাঁদ। ওরা গাড়ি ঘুরিয়ে নিয়ে স্পেনে ফিরে যেতে পারে, কিন্তু ক্যাপ্টেন এত বোকা নয় যে তার মনে সন্দেহ জাগবে না। আপনাদের বাড়ি একদম নতুনের মতো হয়ে গেছে। আপনাদের গাড়ি একদম নতুনের মতো হয়ে গেছে। রানার সামনে সবিনয়ে মাথা নত করল ক্যাপ্টেন। তারপর কণ্ঠস্বর নিচু হলো। আশা করি বুঝতে চেষ্টা করবেন যে কর্সিকানরা আসলে ফ্রেঞ্চ নয়। রাখা হয়েছে কারণ সস্তা আর নোংরা কাজগুলো ওদেরকে দিয়ে করানো যায়। ক্যাপ্টেনের কাছ থেকে বিদায় নিল ওরা। গাড়িতে উঠে চেকপয়েন্ট থেকে রওনা হলো মার্সিডিস। উপায় নেই, ক্যাপ্টেনের উদ্দেশ্যে হাত নাড়াচ থামিয়ে বলল নাদিয়া। কর্সিকান দুটোকে খুন করতে হবে। কর্সিকানদের কালো সিরান মার্সিডিসের ছায়া হয়ে পিছনে লেগে থাকলো সীমান্ত শহরের প্রথম কয়েক কিলোমিটার পর্যন্ত। মাথার পিছনে বড় একটা খোপা বানিয়েছে নাদিয়া, পিস্তলটা কোলে। অস্ত্রটা সরিয়ে রাখতে পারো, বলল রানা। সাইড মিররে চোখ রাখলে পাকানো রশিটাকে হুইলে দেখতে পাচ্ছ। আমরা যদি ওদেরকে না মারি, ওরা আমাদেরকে মারবে। কথাটা পুরোপুরি ঠিক নয়। নাদিয়ার দিকে তাকালো রানা। পিছনের লোক দুজন রানাকে খুন করবে, নাদিয়াকে নয়। প্রথম কর্সিকান কিভাবে ওদের হোটেল সুইটে ঢুকেছিল, কে তাকে ঠিকানা দিয়েছিল, এসব প্রশ্নের সবটাই জবাব নাদিয়া। ওই সময়ের ভিতর তার জেনে নেয়ার কথা ছিল কোথায় কি অবস্থায় আছে আফিমের চালান। আমন বাগান থেকে হোটেলে ফিরবার পথে সেজন্যই আপসেট হয়ে পড়েছিল নাদিয়া, কারণ সে জানতো কর্সিকান লোকটা সুইটের বাথরুমে অপেক্ষা করছে রানাকে খুন করবার জন্য। ডি মোনার সঙ্গে রানার শর্ত ছিল তার প্রতিনিধির তরফ থেকে কোনো রকম বিঘ্ন সৃষ্টি করা হলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়ে যাবে। নাদিয়ার পার্টনার হিসেবে কাশিকানের আবির্ভাব ঘটলে সব ভেস্তে দিত। তাই উপস্থিত বুদ্ধি খাটিয়ে একটা সিদ্ধান্ত নেয় নাদিয়া। পার্টনারের পিঠ ফুটো করে দেয়। এখন আরো দুজনকে মেরে ফেলতে চাইছে। তারা ভুলভাল কিছু করে তাকে যাতে ফাঁসিয়ে দিতে না পারে। অবশ্য রানারও ওদের দুজনকে অন্তত জখম করা দরকার, কারণ অ্যাকশনের এজেন্ট পিছনে লেগে থাকলে ওর এই অ্যাসাইনমেন্ট ব্যর্থ হতে বাধ্য। তাই নাদিয়া আর রানা দুই ডার্লিং পেশাগত একটা ভয়ানক সিদ্ধান্ত নিল। উল্টো দিক থেকে আসা একটা ট্রাক ট্যাঙ্ক
ট্যাঙ্কার ট্রাক পাসিং লেন থেকে কৌশিকানদের সরে যেতে বাধ্য করল। সেটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মার্সিডিজের পাশে আসতে চেষ্টা করলো তারা, কিন্তু উল্টোর দিক থেকে আরেকটা ট্রাক আসছে দেখে আবার সিডানের স্পিড কমালো। মার্সিডিজের স্পিড 90-এ তুলল রানা। প্রয়োজনে 140-এ তুলতে পারবে, তবে কৌশিকানদের দৃষ্টিসীমার ভিতরেই থাকতে চাইছে ও। পাহাড়ি পাইন আর ওক গাছগুলো দ্রুত পিছিয়ে যাচ্ছে। পিরেনিজ কাঠ উৎপাদনের জন্য বিখ্যাত। এই পাহাড়ে হরিণ, ভাল্লুক আর নেকড়ে আছে। ইচ্ছে করলে টোপ ফেলে কৌশিকানদের একটা লগিং টেইলে নিয়ে যেতে পারে রানা, কিন্তু তার সর্বশেষ ফলাফলটা দেখাবে অনেকটা পরিকল্পিত হত্যাকাণ্ডের মতো। রানা চায় একটা নির্ভেজাল দুর্ঘটনা। বোতাম টিপে নিজের দিকে জানালা নামিয়ে দিল ও নাদিয়াকেও নামাতে বলল। তুমি চাও আমি ওদের টায়ারে গুলি করি? যখন যেমন বলবো তখন তেমন করবে নাদিয়া, আমরা একটা ফাঁদ পাচ্ছি। বাহলেনে চলে এসে পরবর্তী বাঁকে স্পিড কমিয়ে 65-তে নামালো রানা। আইরান এখন বহু নিচের উপত্যকায়। রাস্তার কিনারা থেকে মাত্র 10 ফুট দূরে রয়েছে মার্সিডিজ। কিনারার পর 1000 ফুট গভীর খাদ। একটা ট্রাক হর্ন দিল। বা লেন থেকে দ্রুত ডান লেনে চলে এলো রানা। প্রতিবাদে সরব হলো টায়ার, শক্ত হলো নাদিয়ার চোয়াল। অন্য কোনো মেয়ে হলে আতঙ্কে ড্যাশবোর্ড আঁকড়ে ধরত। কৌশিকানদের কালো সিডান আবার ওদের পিছনে সেটে এলো। হুইল ঘুরিয়ে বাম লেনে ফিরে এলো রানা। চিত্র ডান পাশে চলে আসতে চাইবে রানা। সেটাই আমরা চাইছি, তৈরি থাকো। কি করতে হবে জানো তুমি। সামনে একের পর এক এস আকৃতির বাঘ পড়ল। পাহাড়ি চড়াই ধরে ডানে বায়ে বাঘ ঘুরবার সময় ওদের গাড়ি দুটোর টায়ার আহত পশুর মতো করুণ সুরে ককাচ্ছে। শুধু একটা কারণে, ওদের চাকায় এখনো গুলি করছে না কৌশিকানরা। তারা এখনো বিশ্বাস করে আফিম আনা হয়েছে মার্সিডিজে করেই। রোড অ্যাক্সিডেন্ট পুলিশ ডেকে আনবে। বিধ্বস্ত মার্সিডিজ থেকে বেরিয়ে আসা আফিম তাদের চোখে ধরা পড়তে বাধ্য। রানার পেছনের বাম চাকা রাস্তার কিনারাকে এড়িয়ে থাকছে। কিনারার নুড়ি পাথরগুলো শূন্যে লাফ দিয়ে খাদের নিচে অদৃশ্য হয়ে যাচ্ছে। রাস্তার ধারে অনেকগুলো সাদা ক্রুশ রয়েছে। অনেকটা সম্মোহিত হয়ে সেগুলোকে দেখছে নাদিয়া। দুর্ঘটনায় যেখানে মৃত্যু হয়েছে সেখানেই পোতা হয়েছে সাদা ক্রুশ। ভারী একটা ট্রাক পড়ল ওদের সামনে। ফার্স্ট গিয়ারে রয়েছে ড্রাইভার, তাকে পাশ কাটাতে যাবে রানা। দ্বিতীয় একটা ট্রাককে তুমুল ঝড়ের মতো নেমে আসতে দেখা গেল পাহাড় থেকে। ঘন্টায় 80 মাইল থেকে 10 মাইলে নামলো মার্সিডিসের স্পিড। বাতাসের প্রবল ঝাপটায় দুলিয়ে দিয়ে দ্বিতীয় ট্রাকটা ওদেরকে পাশ কাটাতেই স্পিড আবার বাড়িয়ে দিল রানা। ধীর গতি প্রথম ট্রাকটাকে পিছনে ফেলল। মার্সিডিসের সঙ্গে চুম্বকের মতো সেটে আছে কালো সিডান। পাহাড়ের চূড়ার কাছে চলে এসেছে ওরা। সামনের আর পিছনের দৃশ্য থেকে বিচ্ছিন্ন। ওয়াইনের গন্ধ নিয়ে বাতাস বেশ ধারালো। বাম লেনেই থাকছে রানা। ডান দিক থেকে পাশে চলে এলো সিডান। কৌশিকান ড্রাইভার তার জানালার কাঁচ নামিয়ে ফেলেছে। সেই পেটালোহা, নিচের বাড়িতে সোনার একটা দাঁত। এবারই প্রথম চোখে পড়ল রানা। মার্সিডিসকে আরো কাছে সরালো। স্পিড ঘন্টায় 60 মাইল। একসময় মনে হলো গাড়ি দুটো পরস্পরের সঙ্গে ঘষা খাবে। বা হাতে ধরা একটা .45 নাদিয়ার জানালা দিয়ে ভিতরে ঢোকালো ড্রাইভার। গুলির সম্ভাব্য পথ থেকে ঝট করে মাথাটা নিচু করে নিল নাদিয়া। ওটাই স্বাভাবিক, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। রানাও চাইছিল তাই। ড্রাইভার উল্লসিত। মাত্র 4 ফুট দূর থেকে ওর মাথায় অটোমেটিক তাক করলো। স্পিড কমাও তুর্কি। মাজলটা কপালের পাশে তাক করা। রানা যেমন চালাচ্ছিল
তেমনি চালাচ্ছে। কৌশিকানরা অ্যাক্সিডেন্ট ঘটাতে চায় না, অন্তত এখনই। পেটালো হওয়া চট করে সামনেটা একবার দেখে নিল। এক হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে, জট করে ফিরল মাথাটা। অস্ত্র ধরা হাতের কবজিতে কিসের যেন চাপ। বোতাম টিপে নিজের জানালার কাছ তুলে দিয়েছে নাদিয়া। বোতামের উপর চাপটা ঢিল হতে দিচ্ছে না সে, ফলে ভিতরে আটকা পড়ে গেল ড্রাইভারের হাত। ওদিকে মার্সিডিজকে ধীরে ধীরে রাস্তার ডান দিকে সরিয়ে নিচ্ছে রানা, খাড়া খাদের দিকে। কোন দিকে যাচ্ছে দেখতে পেয়ে আকস্মাৎ চিৎকার দিল ড্রাইভার। ঝট করে মাথা নামালো রানা। পিস্তলটা গর্জে উঠল দুবার। বুলেট দুটো ওর মাথার উপর দিয়ে ছুটে গেল, বেরোলো ওর দিকের খোলা জানালা গলে। মরিয়া হয়ে আন্দাজে গুলি করেছে ড্রাইভার। হাত মুক্ত করবার জন্য অস্ত্রটা নাদিয়ার কোলে ফেলে দিল সে, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কবজি পর্যন্ত মার্সিডিসের ভিতর রয়ে গেল তার হাত। দ্বিতীয় কৌশিকান পাকানো রশি প্যাসেঞ্জার সিট থেকে গুলি করতে চাইছে, কিন্তু ড্রাইভার আড়াল করে রেখেছে টার্গেটকে। ধীরে ধীরে ডান দিকে আরো সরে যাচ্ছে শক্তিশালী মার্সিডিস। সিডানের জন্য অবশিষ্ট জায়গা ক্রমশ কমে আসছে 10 থেকে 6 ফুটে, 6 থেকে 5 ফুটে। জানালার বোতাম ছেড়ে দিল নাদিয়া। প্রথম অদৃশ্য হলো হাতটা, তারপর কৌশিকানরা। যেখানে সিডান ছিল সেখানে এখন শো শো করছে খোলা বাতাস। কয়েক মুহূর্ত পর ভারী কিছুর পতনের আওয়াজ ভেসে এলো পাহাড়ি ঢাল থেকে। রুমাল দিয়ে ধরে পিস্তলটা তুলল নাদিয়া, তারপর ছুড়ে দিল খাদের দিকে। হেলান দিল ছিটে। রানার দিকে ফিরে বড় করে নিঃশ্বাস ফেলল। তোমার সত্যি তুলনা হয় না আরসালান, সব দিক থেকে। সেজন্যই প্রশ্নটা উঠছে, এতদিন আমরা তোমার কথা শুনিনি কেন? তুমি আমার চেয়ে কোন অংশে কম শুনি নাদিয়া? আমিও তো তোমার কথা শুনিনি। রানার ইঙ্গিত পরিষ্কার। নাদিয়া পথ না দেখালে কৌশিকানরা কোনোভাবেই ওদের পিছু নিতে পারত না। পিছু নেওয়ার ঘটনাটা সময়ের আগে ঘটতে শুরু করে। ভুলটা জারি হোক, সেই মারাত্মক হয়ে উঠতে যাচ্ছিল সেটা মারাত্মক হয়ে উঠতে যাচ্ছিল। খুন না করে সেই ভুল সংশোধন করবার আর কোনো উপায় নাদিয়ার সামনে খোলা ছিল না। 3 দিনে 3টে খুন। নাদিয়া যেন এক এক করে পাপড়ি ছিঁড়ছে কোনো বিষাক্ত ফুলের। পরবর্তী পাপড়িটা রানাও হতে পারে। 8। উত্তর পূর্বে বিস্তৃত হাইওয়ে ধরে ফ্রান্স পাড়ি দিচ্ছে ওরা। মাঝে মধ্যে হাইওয়ে ছেড়ে অন্য রাস্তাও ধরছে রানা, তবে 2-1 ঘন্টা পর আবার ফিরে আসছে হাইওয়েতে। ওকে এরকম করতে দেখে দুটো সন্দেহ জাগলো নাদিয়ার মনে। এই, তুমি কি ভয় পাচ্ছ কেউ আমাদের পিছু নিয়েছে? না। তাহলে যে বারবার রাস্তা বদলাচ্ছ? ইচ্ছে করলে আমাকে তুমি প্রকৃতি প্রেমিক বলতে পারো, হাসলো রানা। নতুন নতুন প্রাকৃতিক দৃশ্য দেখার লোভ সামলাতে পারছি না। দ্বিতীয় সন্দেহের কারণটা নাদিয়ার নাদিয়া উচ্চারণ করলো না। রানা আসলে একটা ট্রেন লাইন অনুসরণ করছে। ফাঁকা লাইন নয়, তাতে একটা মালগাড়ি আছে। নাদিয়া জানে এই ট্রেনটা পর্তুগালের আল বুফেইরা থেকে রওনা হয়েছে। রানার লিজ নেয়া একটা ফেইট কার আছে এই ট্রেনের সঙ্গে। সেই কারে তোলা হয়েছে আমন্ড পাউডার। ওই কার সীমান্তে চেক করা হয়েছে। আমন্ড পাউডার ভরা ব্যাগগুলোয় কাস্টমস অফিসাররা কোনো আফিম পায়নি। থাকলে তো পাবে। আফিম যদি নাই থাকে, ট্রেনটাকে রানার চোখে চোখে রাখবার কি দরকার? ভেবে কোনো কুল খুঁজে পাচ্ছে না নাদিয়া। নাকি আছে আফিম? হয়তো ফ্রান্সের কোনো স্টেশনে থেমেছিল ট্রেন, তখন তোলা হয়েছে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে লম্বা করে শ্বাস ফেলল নাদিয়া। আচ্ছা, একটা কথার জবাব তো তুমি দিতে পারো, তোমার গোপন কিছু ফাঁস না করেই। কি কথা শুনি? মধুর হাসি রানার ঠোঁটে। সত্যি কি তুমি হেরোইন ডেলিভারি দেবে আমেরিকায়, নাকি আলবার্ট ডি মোনার $10 লাখ মেরে দিয়ে কেটে পড়বে? আমার জবাব তুমি বিশ্বাস করবে কেন? যদি বলি করব,
তাহলে মাথাটা একটু খাটাবার পরামর্শ দেব আমি। কেটে পড়বার ইচ্ছে থাকলে একের পর এক তোমাদের আক্রমণ ডিঙিয়ে এগিয়ে যাচ্ছি কেন? রাতে একটা মোটেলে থেমে মাত্র ঘন্টা পাঁচেক ঘুমালো ওরা। তবে শোবার 2 ঘন্টা পর নাদিয়া বিছানা ছেড়ে নামবার সময় জেগে উঠল রানা। কাপড় চোপড় পরে কামরা থেকে বেরিয়ে গেল নাদিয়া। ফিরল 8 ঘন্টা পর। রানা বুঝলো কাউকে ফোন করতে গিয়েছিল। কেন তাও আন্দাজ করতে পারল। পরবর্তী যাত্রাবিরতি পাহাড় চূড়ার একটা হোটেলে। জানালা দিয়ে নিচে তাকালে মাইল তিনেক দূরে উপত্যকার শেষ মাথায় দেখতে পাওয়া যায় ট্রেন লাইনটা। ট্রেনটায় আফিম আছে, এই বিশ্বাস ক্রমশ আরো দৃঢ় হচ্ছে নাদিয়ার। রানা যে শুধু যতক্ষণ পারা যায় ট্রেন লাইনের কাছাকাছি থাকতে চাইছে তা নয়, ট্রেনটাকে দেখতে পেলে এমনভাবে তাকিয়ে থাকছে ওটা যেন সম্মোহিত করেছে ওকে। নাদিয়া আবার সুযোগ তৈরি করে নিয়ে টেলিফোন করলো নিজের লোকদের। এবারও টের পেল না রানা, মনে মনে খুশিও। নাদিয়া বাহিনীর শক্তি যাই হোক, ও চায় একটা সময় পর্যন্ত ট্রেনটাকে নিয়ে ব্যস্ত থাকুক তারা। লাইনার ট্রেনটাকে চোখে চোখে রেখে নাদিয়ার মনে সন্দেহ সৃষ্টি করবার পিছনে এটাই ওর উদ্দেশ্য। পরদিন বেলা 11টায় আবার সীমান্ত চেকিং। ফ্রান্স থেকে বেরোচ্ছে ওরা, ঢুকছে জার্মানিতে। সীমান্ত ঘেঁষা জার্মান শহর সার ব্রোস্কেন এ রয়েছে বিশাল রেলওয়ে ইয়ার্ড। পশ্চিম থেকে আসা আন্ত ইউরোপীয় সমস্ত ট্রেন এখানেই থামে। এরপর প্যাসেঞ্জার বা মালপত্র জার্মানির নিজস্ব ট্রেন সার্ভিস বহন করে, তবে শুধু লিজ নেয়া কার বাদে। রেল ইয়ারকে পাশ কাটিয়ে বন এর দিকে ছুটল ওদের মার্সিডিস। রানার ফেইড কার এই মুহূর্তে ঠিক কোথায় নাদিয়ার কোনো ধারণা নেই, কারণ সার ব্রোকেন শহরে ঢোকেনি রানা। বনের দিকে রওনা হয়েছে একটা বাইপাস রোড ধরে। শহরে পৌঁছে একটা মোটেলে উঠল ওরা। নাদিয়াকে আবার অত্যন্ত নার্ভাস লাগছে। কারণটা রানা আন্দাজ করতে পারল। মাফিয়ার প্রভাব আর শক্তির কেন্দ্রবিন্দুগুলো আমেরিকা আর ভূমধ্যসাগর ঘেঁষা ইউরোপেই বেশি। বিন্দুগুলো থেকে দূরত্ব যত বাড়বে প্রভাবও তত কমবে। মিউনিখ জার্মানির দক্ষিণ ভাগ, মাফিয়া শক্তির সর্বশেষ আউটপোস্ট। কোলন জার্মানির মাঝখানটা মিউনিখ প্রভাবের দ্বারা সামান্যই দূষিত। বোন কোলনের উত্তরে, একদমই নাগালের বাইরে। ওরা এখন নো ম্যানস ল্যান্ডে রয়েছে। নাদিয়ার হাতে আর কোনো বিকল্প নেই। পছন্দ করুক বা না করুক, তাকে এখন রানার দলেই থাকতে হবে। মোটেল রুমে বসে আয়নায় চোখ রেখে নাদিয়াকেই দেখছে রানা। একটা সিগারেট ধরিয়ে নীলচে ধোঁয়া ছাড়ছে সিলিংয়ের দিকে। তারপর ঘুরল সে। রানার চোখে চোখ রেখে বলল, ঠিক আছে, আমি হার মানলাম। মানে? এটা তোমার শো, আমি সেফ একজন দর্শক। তাই বলছি, দেখাও কি দেখাবে। ধন্যবাদ। হাসি চাপা রেখে হাসিটা চাপা রাখলো রানা। সন্ধ্যায় সাফার খেয়ে গাড়ি নিয়ে বেরো বেরোলো ওরা। গন্তব্য বন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পশ্চিম জার্মানির রাজধানী ছিল বন। ফলে বিদেশি দূতাবাসগুলো সব এখানেই তৈরি করা হয়। দুই জার্মানি এক হওয়ার পর রাজধানী এখন বার্লিন। তবে পুরানো অনেক দূতাবাসই রয়ে গেছে বনে। আজ সন্ধ্যায় বন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল ভবনটা খালি খালি লাগলো। এখানে কি হয়েছে, কি কারণে এসেছি আমরা, জানতে চাইল নাদিয়া। মার্সিডিস দাঁড় করালো রানা। হাত তুলে দূরের একটা হ্যাঙ্গার দেখালো। ওটার দরজা দিয়ে ভেতরে ঢুকবো আমি। কেন, কি আছে ওখানে? হাত ঘড়ি দেখলো রানা। 20 মিনিটের মধ্যে ল্যান্ড করতে যাচ্ছে।
ইজিপশিয়ান এয়ারলাইন্সের একটা ফ্লাইট, তাতে মিশরের ডিপ্লোম্যাটিক পাউচ থাকবে। আমি ওই পাউচগুলো সংগ্রহ করব। নাদিয়া কিছু বলছে না, কারণ জানে রানার কথা এখনো শেষ হয়নি। ওই গেট দিয়ে একটা কালো ক্যাডিলাক বেরিয়ে আসবে, তাতে ডিপ্লোম্যাটিক প্লেট থাকবে। গাড়িটায় আমি থাকবো, তুমি ওটাকে খানিকটা দূর থেকে অনুসরণ করবে। আমি থামবো, তবে তুমি ক্যাডিলাককে পাশ কাটিয়ে খানিকটা সামনে চলে যাবে, তারপর থামবে। আমি ক্যাডিলাককে বিদায় করে দিয়ে হেঁটে এসে মার্সিডিজে উঠব, ঠিক আছে? কথা না বলে নাদিয়া শুধু মাথা ঝাঁকালো। আইডেন্টিফিকেশন, জার্মান উচ্চারণে জানতে চাইল সবুজ ইউনিফর্ম পরা গার্ড। নিজের ছবিসহ একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাড়িয়ে ধরল রানা। তাতে ওর পরিচয় দেয়া হয়েছে পলিটিক্যাল অফিসার আহমেদ কামাল। আপনি এখানে এই প্রথম আসছেন? ভুরু কুচকে ফটোটা পরীক্ষা করছে গার্ড। কেন, নতুন কেন হব? একটু তিরস্কারের সুরেই বলল নানা। গার্ডের লাল চেহারা আরো একটু গাঢ় হলো। অনুমোদিত কেরিয়ারের তালিকায় নামটা খুঁজছে সে। তাড়াতাড়ি করো হে, তাগাদা দিল রানা। এখানে আপনার নাম নেই। তালিকায় নামটা রাখবার জন্য টাকা দিয়েছে বিসিআই। এত কাঠখড় পুড়িয়ে তৈরি করা প্ল্যানটা যখন সফল হতে চলেছে, এই সময় ছোট্ট একটা ভুল সব ভণ্ডুল করে দেবে। দেবে কই দেখি, বলে গার্ডের হাত থেকে তালিকাটা ছিনিয়ে নিল রানা। নামগুলোর উপর দ্রুত চোখ বোলাচ্ছে। ওরে গর্ধপ, তোমরা তো নামের বানান ভুল করেছ। বলে কামাল হয়ে গেছে কামেল। এই দেখো। যতই ঝাঁজ দেখাক, রানার ভুরুতে ঘামের ফোঁটা জমে গেছে। মেজাজ নিয়ে চড়াও হওয়ায় গার্ড ব্যাপারটা লক্ষ্য করছে না। গেটটা খুলে দিল সে। তাড়াহুড়ো করতে গিয়ে আরেকটু হলে সাব মেশিন গানটা ফেলে দিচ্ছিল। সে খেয়ালই করল না যে রানা দূতাবাসের গাড়ি নিয়ে আসেনি। মিশরীয় দূতাবাসের ক্যাডিলাক খানিক দূরে একটা ফায়ার ট্র্যাকের পাশে পার্ক করা রয়েছে। গাড়িটায় কোনো আরোহী বা ড্রাইভার নেই। বনে ইজিপশিয়ান এয়ারলাইন্সের ল্যান্ড করা প্লেন সার্ভিস করে লুথ লুফথানসার পার্সোনেলরা। দূতাবাস থেকে লিমাজিনটা যে লোক এয়ারপোর্টে নিয়ে এসেছে, এই মুহূর্তে কাছাকাছি একটা পার্কে শেষ কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় বসে আছে সে। ইজিপশিয়ান এয়ারলাইন্সের 707 যথাসময়ে ল্যান্ড করল। ইঞ্জিনের গর্জনে কিছুক্ষণ কান পাতা দায় হয়ে উঠল। কুরিয়াররা সচরাচর যা করে থাকে, রানাও তাই করছে। প্লেন থামাবার আগে বেরিয়ে এসেছে রানওয়েতে। জায়গা মতো থামল জেট। মোবাইল র্যাম্প লাগানো হলো দরজায়। মাত্র অল্প কয়েকজন আরোহীকে নামতে দেখল রানা। ঘুম ঘুম চোখে ক্ষীণ কৌতূহল। টারমান টারমাকে অপেক্ষারত ঝকঝকে ক্যাডিলাকটাকে দেখছে। তারা চলে যেতে লিমাজিন থেকে বেরিয়ে এলো রানা। তত্তর করে সিঁড়ি বেয়ে উঠে পড়ল প্লেনের ভিতর। ফয়সাল কোথায়? রানা নিজের পরিচয় দিতেই জানতে চাইল স্টুয়ার্ড। ইংলিশ ফ্লু। তুমি মিথ্যে কথা বলছো, অভিযোগ করলো স্টুয়ার্ড। ফয়সালকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। শালা নিশ্চয় কোনো জার্মান মেয়েকে নিয়ে বেরিয়েছে। সত্যি কিনা বলো, তবে আর কেউ যেন না জানে। অনুমান সত্যি হয়, খিকখিক করে হাসছে মিশরীয় স্টুয়ার্ড। ওই শালা কবে যে কি বিপদে জড়িয়ে পড়ে। মাথা নাড়তে নাড়তে ব্যাগেজ কম্পার্টমেন্টে গিয়ে ঢুকলো সে। বেরিয়ে এলো একটু পরই। দুটো ক্যানভাস ব্যাগ টেনে আনছে। এখন লোকটা হাসছে না, বরং হাঁপাতে দেখা গেল তাকে। কি আছে তোমার এই ব্যাগগুলোয়? র্যাম্পের গায়ে লেগে একটা ব্যাগ দেবে গেল। আল্লাহ মালুম, বলে সই করে ব্যাগ দুটো বুঝে নিল রানা। ক্যানভাসের তৈরি হলেও দুটো ব্যাগই ইস্পাতের জাল দিয়ে মোড়া।
মাথার দিকে মুখগুলো বন্ধ করা হয়েছে কম্বিনেশন লক দিয়ে, তলায় চাকা লাগানো। ব্যাগ দুটোর গায়ে এসেন্সিল স্টাইপ রয়েছে, তাতে মিশরীয় জাতীয় পতাকা দেখা যাচ্ছে। দুটো ব্যাগের ওজন দুরকম, একটা প্রায় 30 পাউন্ড, আর একটা 250 পাউন্ড। চাকা থাকায় র্যাম ধরে নামাতে কোনো সমস্যা হলো না। ক্যাডিলাকের কাছে ফিরে এসে রানা উপলব্ধি করল স্টুয়ার্ট আসলেও খুব ভালোভাবেই চেনে ফয়সালকে। একজন নয়, তিনটে মিশরীয় এয়ার হোস্টেস গাড়ির ব্যাকসিটে বসে মহানন্দে কিচিরমিচির করছে। প্রশ্ন করতে জানা গেল ফয়সালের বান্ধবী তারা। সে তাদেরকে প্রায় প্রতিবারই বনে পৌঁছে দেয়। চোখ গরম করে তিনজনকেই ভাগিয়ে দিল রানা। শহরে ফিরবার পথে অর্ধেক দূরত্ব পার হওয়ার পর মেইন রোড ছেড়ে একটা পার্কে ঢুকলো রানা। পার্কের ভিতর বাচ্চাদের খেলাধুলার জন্য মাঠ আছে। সেই মাঠের কিনারায় ফেলা কাঠের বেঞ্চে বসে সিগারেট ফুঁকছে ফয়সাল। ক্যাডিলাক দেখে বেঞ্চ ছেড়ে এগিয়ে এলো সে। মাঝপথে একবার থেমে সিগারেট ফেলে পা দিয়ে মারালো। এটা সংকেত, নিজেকে দূতাবাসের ফয়সাল বলে দাবি করছে। সব ঠিক আছে তো স্যার? রানা দরজা খুলে দিতে জানতে চাইল। গাড়িতে উঠে দরজা বন্ধ করলো সে। হ্যাঁ। লোকটার হাতে মোটা একটা এনভেলাপ ধরিয়ে দিল রানা। সেটা ছিঁড়ে জার্মান মার্কগুলো নার্ভাস ভঙ্গিতে গুনল ফয়সাল। দুর্নীতি করে লাভবান হওয়ার পর তার বোধ হয় দেশপ্রেম উথলে উঠল। ব্যাগের লক দুটো চেক করলো সে। বুঝলেন স্যার, একটা সত্যি কথা বলি, এটা যদি আমার দেশের নিরাপত্তার বিরুদ্ধে কিছু হতো, কেউ আমাকে এ কাজে রাজি করাতে পারত না। জানা কথা। ব্যাগ খোলো ফয়সাল। আমি তাকাবো না। ডায়াল ক্লিক করবার আওয়াজ শুনছে রানা। এই আওয়াজ শুনেই ফয়সালকে কম্বিনেশনের নম্বর বলে দিতে পারেও। তবে শুধু শুধু একজন লোককে ভয় দেখাবার দরকার কি? বড্ড ভারী দেখছি, ঘুমিয়ে উঠল ফয়সাল। ঠিক আছে ছাড়ো, আমি বের করি বলে বড় ক্যানভাস ব্যাগের ভিতর থেকে 220 পাউন্ড ওজনের একটা প্লাস্টিক ব্যাগ টেনে হিসড়ে বের করলো রানা। ভিতরে রয়েছে বাদামি পাউডার। প্রসেসিং এর পর এরই মূল্য দাঁড়াবে 100 মিলিয়ন মার্কিন ডলার। এ তো আফিম। প্রায় হাঁপাতে শুরু করলো ফয়সাল। কি ভেবেছিলে আলহামরা লাইব্রেরির বই স্মাগলিং করব? এসব ডাকাতি। এনভেলপটা রানার দিকে তাক করে ঝাঁকাচ্ছে ফয়সাল। আমার আরো অনেক বেশি টাকা পাও না হয়। তুমি যদি মুখ বন্ধ রাখো, পরবর্তী শিপমেন্টে অনেক বেশি টাকা পাবে। আরেকটা কথা ভুলে যেও না, উপর মহল থেকে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমার সঙ্গে যেন সহযোগিতা করা হয়। তুমি যদি অসহযোগিতা করো, কেউ হয়তো তোমাকে এমন ফাঁসাবে যে জীবনে আর সেই ঝামেলা থেকে বেরোতে পারবে না। তুমি কি সেটাই চাইছো? ফয়সালের পা এবার বোধ হয় মাটিতে পড়ল। মাথা চুলকালো সে। গাড়ি নিয়ে চলে যাওয়ার আগে তার পিঠ চাপড়ে দিল রানা। আফিম ভর্তি ব্যাগ নিয়ে 100 গজ হাঁটতে হলো রানাকে। রাস্তার ধারে আলো নিভিয়ে দাঁড়িয়ে রয়েছে মার্সিডিস। ব্যাক সিটে ব্যাগটা তুলে দিয়ে নাদিয়ার পাশে উঠে বসলো। এবার 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 আমাদের রেলওয়ে কার ব্যাড গর্ডেসবার্গ কোন পথ ধরে যেতে হবে নাদিয়াকে বুঝিয়ে দিল রানা। বনের দক্ষিণে ওটা একটা ছোট শহর। পৌঁছাতে মিনিট 10 লাগবে ওদের। শহর না বলে গর্ডেসবার্গকে বার্গকে ছোট একটা গ্রাম বললেই যেন বেশি মানায়। বাড়িঘরগুলো এত সুন্দর যেন খেলনা। সংখ্যায় ওগুলো খুবই কম, তেমনি কম লোক সংখ্যা। শহরের শেষ মাথায় একটা রেল ইয়ার্ডে ঘূর্ণিঝড় ঠেকাবার জন্য একটা বেড়া আছে বটে, তবে সেটা অনেক জায়গাতেই ভাঙা। অনেক দূরে নাইট ওয়াচম্যানের শেডটা দেখা যাচ্ছে। অন্ধকার, তবে ঘরের ভিতর থেকে অন করা টেলিভিশনের আভা বেরোচ্ছে। তুমি ঠিক জানো এখানকার সিকিউরিটি এরকমই না থাকার মতো?
জিজ্ঞেস করলো নাদিয়া। এখানে সিকিউরিটির কি আদৌ কোনো প্রয়োজন আছে? জার্মানির এদিকটায় খাবার জিনিস আর গোবর ছাড়া মূল্যবান কিছুই নেই। গাড়ি থামালো নাদিয়া। প্লাস্টিক ব্যাগটা নিয়ে নামলো রানা। বেড়ার ফাঁক গলে আইন ভাঙলো ওরা। ঢুকে পড়লো রেলওয়ে ইয়ার্ডে। সব মিলে 5টা রেল লাইন দেখা গেল। তবে আগে থেকেই জানে রানা কোন লাইনটায় থাকবে বন সার ব্রোস্কেন ট্রেন। পেন্সিল টর্চের ক্ষীণ আলোয় ডাফম্যান ওভারসি বেনিফিটকে লিজ দেয়া কারটা খুঁজে নিল ও। দরজায় কম্বিনেশন লক আর প্যাডল লক দু ধরনের তালাই ব্যবহার করা হয়েছে। আমার বিশ্বাস আর চোখে নাদিয়ার দিকে তাকিয়ে বলল রানা, এই তাসগুলো খোলার চেষ্টা করা হয়েছে। খুলতে যদি পারত তাতে কোনো লাভ হতো না, কি বলো? কথা না বলে সরু ঠোঁট জোড়া শুধু একটু বাঁকালো নাদিয়া। কম্বিনেশন নম্বর মুখস্থ করা আছে। লকটা সহজেই খুলতে পারল রানা। তারপর ওর লেসার্স কি দিয়ে ভারী প্যাডলকটাও খুলল। উঁচু দরজা দিয়ে ভিতরে তুলল ব্যাগ আর নাদিয়াকে। এই কার্ডটাকেই আমরা তাহলে গোটা ইউরোপের উপর দিয়ে অনুসরণ করে আসছি। চোখ বুলিয়ে চারদিকে দেখে নিচ্ছে নাদিয়া। কারের মেঝেটা দখল করে রেখেছে 100 কিলো করে আমন্ড পাউডার নিয়ে বিশাল 20টা ব্যাগ। এই কার এরপর কোথায় যাবে? এ ধরনের প্রশ্ন করা অন্যায় নাদিয়া, বলল রানা হাসছে। তোমার আসলে কিছু জানতে চাওয়াই তো উচিত নয়, কারণ সব তোমাকে দেখিয়েই করছি আমি। প্রশ্নটা তুমি এড়িয়ে যাচ্ছ। নিজের চোখেই দেখতে পাবে কোথায় যায় কারটা। তবু এত যখন আগ্রহ দেখাচ্ছ, আগে ভাগেই জানিয়ে দিই, ট্রেনটার পরবর্তী গন্তব্য লুবেক। ওখানে কি? হাসলো রানা। ওখানেই তো সব। আচ্ছা। নাদিয়ার দৃষ্টি তীক্ষ্ণ হলো। কথাটা মানে? কথাটা মানে আমাকে কাজ করতে দাও, বলল রানা। আর পারলে একটু সাহায্য করো। প্রতিটি সীমান্তে ব্যাগগুলো চেক করা হয়েছে। চেক করবার পর ব্যাগের গায়ে রং বা কালি দিয়ে বিশেষ চিহ্ন আঁকা হয়েছে। আফিম ভর্তি ব্যাগটা বাকি 20টা ব্যাগের মতোই দেখতে। স্বচ্ছ প্লাস্টিকের তৈরি, কিন্তু গায়ে কোনো সিল সাপ্পর অর্থাৎ চিহ্ন নেই। এখানে আসবার পথে কিছু রং আর কালি কিনেছে রানা। সেগুলো পকেট থেকে বের করে খুলল। অন্যান্য ব্যাগের গায়ে যে ধরনের চিহ্ন আছে, আফিমের ব্যাগগুলোতেও হুবহু সেরকম কিছু চিহ্ন আঁকল। লুবেক থেকে আমরা ডেনমার্কে যাব, নাকি বান্টিল সাগর পাড়ি দিয়ে অন্য কোথাও, জানতে চাইল নাদিয়া। হঠাৎ এ প্রশ্ন কেন? তোমার কাজ দেখে মনে হচ্ছে আবার কোনো সীমান্তে এই ব্যাগগুলো চেক করা হবে। আসলে এই পাউডার আর কোনো সীমান্ত পেরোবে না, বলল রানা। লুবেকই এগুলোর শেষ ঠিকানা। তাহলে যে কাজটা করছো এটার ব্যাখ্যা কি? লুবেকে এই ব্যাগগুলো ডেলিভারি নেব আমি, বলল রানা। ওখানকার স্টেশনের কর্মচারীরা আমাকে চেকিং করা 20টা ব্যাগ বুঝিয়ে দেবে। আমার ট্রাকে তুলেও দেবে ওগুলো। তখন যদি ওরা দেখে যে 20টা নয়, ব্যাগ রয়েছে 21টা, তাহলে সমস্যা না? বিরাট। তাই একটা আমন্ড পাউডার ভর্তি ব্যাগ কার থেকে সরিয়ে নেব আমরা। তার বদলে এই নতুন ব্যাগটা থাকবে। লুবেকের পথে রওনা হয়ে একটা পাহাড়ি লেকের পাশে মার্সিডিস থামালো রানা। ট্রেন থেকে নামিয়ে আনা ব্যাগটার মুখ খুলে পানির উপর উপর করে ধরল। 100 কিলো পাউডার ভিজতে বেশ কিছুটা সময় লাগলো। ভিজবার পর নিঃশেষে মিশে গেল পানির সঙ্গে। প্লাস্টিকের ব্যাগটায় আগুন ধরিয়ে দিল রানা। নির্জন পাহাড়ি এলাকা, কেউ ওদেরকে জিজ্ঞেস করবার নেই কি হচ্ছে এখানে। তবে ওখান থেকেই রানার লিজ নেয়া কারসহ ট্রেনটাকে কু করে হুইসেল বাজিয়ে লেকের অপর প্রান্ত দিয়ে ছুটে যেতে দেখা গেল। বন্দরনগরী বন্দরনগরীর লুবেকে হোটেলের কোনো অভাব নেই।
এটা একটা ঐতিহাসিক শহরও বটে। ওয়েস্ট জার্মানির চ্যান্সেলর উইলি ব্রান্ড এই লুবেকেই জন্মগ্রহণ করেছিলেন। নাদিয়াকে নিয়ে একটা ফ্রেঞ্চ হোটেলে উঠল রানা। আসবার পথে কিছু ইকুইপমেন্ট আর কাপড় চোপড় কিনেছে। এক গ্যারেজ থেকে আরও কিনেছে একটা ট্রাক। ওই গ্যারেজেই থাকলো সেটা। পরে ডেলিভারি নেবে। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে একাই বেরোলো রানা। নাদিয়ার বোধ হয় কাউকে ফোন করা দরকার, তাই সে রানার সঙ্গে যেতে চাইল না। রানা ফিরল 2 ঘন্টা পর। রুম সার্ভিসকে ডেকে হোটেলেই লাঞ্চ সারল ওরা। দুপুরে এক বিছানায় শুয়ে গল্প করলো দুজন। তবে গল্প জমল না, কারণ কারোরই খেয়াল নেই কে কি বলছে। পরস্পরের প্রতি তীব্র আকর্ষণ ছাড়া আর কিছু অনুভব করছে না ওরা। উত্তেজনা প্রশমিত হওয়ার পর কেটে গেল বেশ কিছু সময়। তারপর রানা মৃদু কণ্ঠে বলল, তোমাকে একটা গল্প শোনাই। একটা চাদর টেনে নিয়ে মিষ্টি করে হাসল নাদিয়া। কি গল্প? আরসালান? ভারত, বলল রানা। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। ডিস্ট্রিক্টর ডিস্ট্রিক্টের নাম মেদিনীপুর। বছর 5 আগের কথা। রামনগর থানার কৃষ্ণনগর গ্রামে একটা অশ্বত্থ গাছের তলায় হঠাৎ একদিন আবির্ভাব ঘটল এক সন্ন্যাসীর। শুয়ে থাকলে শুয়ে থাকলো আহ, শুয়েই থাকলো নাদিয়া। তবে ধীরে ধীরে রানার দিকে পুরোপুরি কাত হলো সে। মাথাটা উঁচু করে ডান হাতের তালুতে রাখলো। কোনোই থাকলো বিছানায়। চোখে আশ্চর্য একটা অবাক করা দৃষ্টি। কয়েকদিনের মধ্যেই রটে গেল। ধ্যানভঙ্গ ধ্যানমগ্ন অবস্থায় বাবাকে কিছু জিজ্ঞেস করা হলে তিনি যা উত্তর দেন তা প্রতিবার নির্ভুল প্রমাণিত হয়, এবং কার ভাগ্যে কি আছে জানতে চাওয়া হলে তিনি যা বলেন তা শতকরা 100 ভাগ ফলে যায়। জানতে পারি এরকম একটা উদ্ভট গল্প আমাকে কেন শোনাচ্ছ তুমি? বিছানার উপর সিধে হয়ে বসলো নাদিয়া। চাদরটা গলার কাছে মুঠো করে ধরে আছে। এই বাবার নাম ছিল রাজীব ত্রিপাঠী। তার অলৌকিক ক্ষমতার কথা শুনে অশ্বত্থ গাছটার তলায় প্রচুর লোকজন আসতে লাগলো। লোকে তাকে ভগবান বলে ডাকতে শুরু করলো। কিন্তু ভগবান রাজীব ত্রিপাঠী যেমন হঠাৎ এসেছিলেন, তেমনি একদিন হঠাৎ এলাকার মানুষকে হতাশ করে অদৃশ্য হয়ে গেলেন। আরসালান গম্ভীর সুরে বলল, নাদিয়া, তুমি আমার প্রশ্নের জবাব দিচ্ছ না। তবে অনুসন্ধান চালিয়ে কিছু সূত্র পাওয়া গেল, বলে চলেছে রানা। এবারও নাদিয়ার কথা যেন শুনতেই পায়নি। ওই সময় দীঘায় বেড়াতে এসেছিল আমান্ডা নামে এক আমেরিকান তরুণী। আমান্ডা ভারতে আসে তার বাবা রকহার্ড আল ঘেরোর সঙ্গে। রকহার্ড বোম্বেতে থেকে যায়। আমান্ডা তার বান্ধবী শেলিকে নিয়ে চলে আসে দীঘায়। দীঘায় থাকতেই ভগবান রাজীব ত্রিপাঠীর কথা শুনতে পায় আমান্ডা। ভারতীয় সংস্কৃতি, হিন্দু ধর্ম, ঋষি, সন্ন্যাসী ইত্যাদি সম্পর্কে তার কৌতূহল ছিল প্রবল। দীঘা থেকে বান্ধবী শেলিকে নিয়ে রামনগরে চলে আসে সে। শোনা যায় আমান্ডা শুধু নিজে ভগবান রাজীব ত্রিপাঠীকে দেখে মুগ্ধ হয়নি, বাবাও আমান্ডাকে দেখে চমকে গিয়ে উঠেছিলেন। মেয়েটিকে চোখ মেলে দেখা মাত্র তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, তুই হবি দুনিয়ার পুরো একটা গোলার্ধের অঘোষিত সম্রাজ্ঞী। তোর এত টাকা হবে যে তা কেউ কোনোদিন গুণে শেষ করতে পারবে না। তবে সেজন্যে তোকে কিছু মাসুলও গুনতে হবে। বিপদ আসবে একের পর এক। আমান্ডা তখন জানতে চায়, সেসব বিপদ থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? জবাবে ভগবান বলেন, উপায় একটাই। আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারবো কখন কি বিপদ আসছে। যে বিপদে আসুক 15 দিন আগে টের পাই আমি। এরপর আমান্ডা পরীক্ষা নিল। ধ্যানমগ্ন ভগবানকে সে তার নিজের এবং বাবার অতীত সম্পর্কে জিজ্ঞেস করল। গড়গড় করে জবাব দিয়ে গেলেন রাজীব ত্রিপাঠী, এবং সেসব
হুবহু মিলেও গেল। নাদিয়া প্রশ্ন করল না, যেন সায় দিয়ে কথাটা বলল। এরপর মেয়ের টেলিফোন পেয়ে বোম্বে থেকে উড়ে এলো হার্ড রক আলঘেরো। সেও পরীক্ষা করল ভগবান রাজীব ত্রিপাঠীর অলৌকিক ক্ষমতা। তারপরের ঘটনা দুঃখজনক। আমন্ডা আর শেলি দীঘা থেকে রামনগরে আসার সময় সঙ্গে করে একজন গাইডকে নিয়ে এসেছিল। সেই গাইডের নাম সদাশয় গুপ্ত। গাইড সদাশয় বাবুর বক্তব্য হলো, একদিন ভগবান রাজীব ত্রিপাঠীর দর্শন শেষে হোটেলে ফিরছিল তারা। তাদের দলে ছিল রকহার্ট, আমন্ডা, শেলি আর সে নিজে। জঙ্গলের এক জায়গায় হঠাৎ কেউ তার পিঠে ছুরি মারে। শিউরে উঠল নাদিয়া। সদাশয়বাবুর জ্ঞান ফেরে 3 দিন পর। তখন তিনি জানতে পারেন আহত অবস্থায় তাকে যেখানে পাওয়া গিয়েছিল ঠিক সেখানেই পড়েছিল শেলির লাশ। তবে না, সেই থেকে আমন্ডা আর তার বাবাকে জীবিত বা মৃত কোথাও পাওয়া যায়নি। পাওয়া যায়নি ভগবান রাজীব ত্রিপাঠীকেও। জেলার পুলিশ আর সিআইডি কেসটা নিয়ে অনেক মাথা ঘামিয়েছে। বোম্বে পুলিশের সাহায্যও নিয়েছে তারা। সাহায্য নিয়েছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থাৎ এফবিআই এরও। কিন্তু কোনো লাভ হয়নি। তদন্তে বেরিয়ে আসে আমন্ডা আর রকহার্ড আলঘেরোর পাসপোর্টটা ছিল জাল। ফলে ওদের আসল নাম আর পরিচয় কোনোদিন জানা যাবে না। তবে শেলির পরিচয় পাওয়া গেছে। সে একজন ফরাসি ছিল। আমন্ডার সঙ্গে পরিচয় হয় বোম্বেতে। প্রশ্ন উঠতে পারে, এত কথা আমি জানলাম কিভাবে? জেনেছি সদাশয় গুপ্তর মুখ থেকে। বর্তমানে তিনি রামনগর থানার দারোগা। সদাশয়বাবুর ধারণা, তথাকথিত রকহার্ডই খুন করার উদ্দেশ্যে তাকে আর শেলিকে ছুরি মেরেছিল। তার ব্যাখ্যা হলো, রকহার্ড নিশ্চয় একজন ক্রিমিনাল। ভগবান রাজীব ত্রিপাঠীর অলৌকিক ক্ষমতা দেখে তার মাথায় শয়তানি বুদ্ধি চাপে। ভগবানকে সে আমেরিকায় নিয়ে গিয়ে নিজের সাথে ব্যবহার করে কোটি কোটি ডলার কামাবার মতলব আটে। বাবা কোথায় যাচ্ছেন, কে তাকে নিয়ে যাচ্ছে, এসব গোপন রাখতে হবে। তাই সে মেয়ের বান্ধবী আর গাইডকে খুন করতে চেয়েছিল। সদাশয় বাবুর আরো ধারণা, এই হত্যাকাণ্ডে মেয়েটার অর্থাৎ আমন্ডার কোনো ভূমিকা ছিল না। আমন্ডাকে সে যতটুকু দেখেছে মনে হয়েছে কোনো পাপ তাকে কখনোই স্পর্শ করতে পারবে না। এই হলো আমার গল্প। একটা দীর্ঘশ্বাস ফেললো রানা। এই গল্পের কয়েকটা সুতো আলগা পাবে তুমি। যেমন, মেয়েটা যদি এত ভালো, এতই নিষ্পাপ হয়, বাবার বিরুদ্ধে সে বিদ্রোহ করেনি কেন? যেমন রামনগরের কাছে দীঘায় সৈকতে অনন্য রায়হান নামে যে তরুণ গত মাসে খুন হয়েছে, তার জন্যেও কি রখার বা তার মেয়ে দায়ী? নীরবতা দীর্ঘ হতে হতে নিস্তব্ধতায় পরিণত হতে চলেছে। এই সময় একটা দীর্ঘশ্বাস ফেলে নিচু গলায় জানতে চাইল নাদিয়া, তুমি কি এই আশা গল্পটা শোনালে যে আমি আমার গুরু সম্পর্কে সব কথা খুলে বলবো তোমাকে? মাথা নাড়ল রানা। কিছু আশা বা প্রত্যাশা করে গল্পটা আমি শোনাইনি। আমার মন থেকে একটা পর্যায় পর্যন্ত ফেরার ফেয়ার থাকার তাগাদা অনুভব করেছি। তাই যতটুকু বলা দরকার ততটুকু বললাম। এটাকে তুমি বলতে পারো গত কদিনে আমাদের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের প্রতি আমার শ্রদ্ধাবোধ। ধন্যবাদ। সম্পর্কের প্রতি শ্রদ্ধাবোধ আমারও আছে। সেটা আমি আমার সময় মতো প্রকাশ করব। বিকেলে নাদিয়াকে নিয়ে বেরোলো রানা। এ রাস্তা সে রাস্তা ঘুরে একটা ফ্রেঞ্চ বারে ঢুকলো ওরা। ওয়েটার অর্ডার নিয়ে ফিরে যাচ্ছে। নাদিয়া বলল, তোমার হাবভাব দেখে মনে হলো এখানে তুমি আগেও 2-1 বার ওয়াইনের অর্ডার দিয়েছ। মাথা নাড়ল রানা। না, তা নয়। আসলে তুমি কি চাও জানা থাকলে নার্ভাস হতে হয় না। তাহলে বলতে হয় সব সময় প্রতিটি বিষয়ে তুমি জানো তুমি কি চাও। তোমাকে আমার ওয়ান ম্যান কম্পিউটারাইজ আর্মি বলে মনে হয়েছে। এদিক থেকে অন্যান্য বিশ্লেষণেও
আলবার্ট ডি মোনা তোমার ধারে কাছেও নেই। তোমার সঙ্গে বেরোবার আগে এই ব্যাপারটা আমার ধরতে পারা উচিত ছিল। তাতে কি হয়েছে নাদিয়া? এখন তো জানো। অথচ এখনো তোমার সম্পর্কে প্রায় কিছুই আমি জানি না। তোমার জন্ম ধনীর ঘরে না গরিবের? তুমি স্মাগলার, মার্সেনারি, সোলজার নাকি দুটোই? রানা হাসল। রানা হাসছে। তুরস্ক, গ্রিস, পর্তুগাল, স্পেন, ফ্রান্স পেরিয়ে এসেছি আমরা। এখন জার্মানিতে। এ কি করে সম্ভব যে তুমি সবকটা ভাষা জানো? তোমার সম্পর্কে ওদেরকে যখন রিপোর্ট করব, শুনে ওরা বলবে এত ভালো এত ভালো সেফ সম্ভব নয়। সেটা কি খারাপ, অস্বাভাবিক আরসালান? তাহলে ধরে নাও আমি তাই, অস্বাভাবিক। নাদিয়ার বাকি সব প্রশ্ন এড়িয়ে থাকবার চেষ্টা করছে রানা। হোটেলে ফিরবার পথে পেট্রিক রসে ক্যাথেড্রালে থামল ওরা। গাইড জানালো ঐতিহাসিক লুবেক শহর ভালো করে দেখতে হলে ক্যাথেড্রালের টাওয়ারে উঠতে হবে। সন্ধ্যা হতে এখনো বেশ খানিক দেরি আছে। টাওয়ারের মাথায় উঠে সাগর থেকে ছুটে আসা ঠান্ডা বাতাসের স্পর্শ নিল ওরা। তুমি কি আমাকে বলবে এই শহরে কেন এসেছি আমরা? গাইড তার পাওনা বুঝে নিয়ে চলে যাওয়ার পর জানতে চাইল নাদিয়া। চারদিকটা ভালো করে দেখো। কিছুক্ষণ পর নাদিয়া বলল, চারপাশে প্রচুর মধ্যযুগের ইন্টারেস্টিং আর্কিটেকচার দেখতে পাচ্ছি। আর কি দেখার আছে? হাত তুলে শহরের উত্তর দিকটা দেখালো রানা। দিগন্তের কাছে সবুজ সাগর ঝিলমিল করছে। ওটা বাল্টিক সাগর। জার্মানির জাহাজ এই সাগর থেকে রওনা হয়ে নর্থ সি আর আটলান্টিকে চলে যাচ্ছে। যাচ্ছে নিউ ইয়র্কেও। এবার বলো, লুবেকের লোকজন সম্পর্কে তুমি কিছু জানো? কিচ্ছু না। অনেকদিন আগের কথা। শত্রুরা একবার লুবেক শহরটাকে চারদিক থেকে ঘিরে ফেলল। শত্রু সৈন্যদের উদ্দেশ্য ছিল লুবেকের অধিবাসীরা যাতে খেতে না পেয়ে মারা যায়। কিন্তু আত্মসমর্পণ না করে লোকজন কি করলো? তারা আমন্ড গুঁড়া করলো। গুঁড়ো অর্থাৎ পাউডার আমন্ড দিয়ে রুটি বানিয়ে খেলো তারা। আমন্ড ব্রেডকে বলা হয় মার্জিপান। গোটা দুনিয়ায় লুবেক হলো মার্জিপানের রাজধানী। লুবেকের প্রতিটি দোকানে, রেস্তোরাঁয়, বারে তুমি এই মার্জিপান পাবে। আমরা যে বার থেকে এলাম ওরাও একটা প্লেটে মার্জিপান দিয়েছিল। এই নাও, তোমার জন্য একটা নিয়ে এসেছি। রানার হাত থেকে পিস্তল আকৃতির ছোট্ট একটা চকলেট নিল নাদিয়া। উল্টে পাল্টে দেখছে সে। রানা ভাবল ওর সেক্রেটারি কাকলি এটা পেলে উল্টে পাল্টে দেখবার ঝামেলায় যেত না। টপ করে মুখে পুরে চুষতে শুরু করত। চকলেটটা ফেরত দিল নাদিয়া। মিষ্টি আমি বেশি পছন্দ করি না আরসালান। ধন্যবাদ। তবে একটা কথা, এর আগে আমি বুঝিনি তুমি আসলে সচল একটা এনসাইক্লোপিডিয়া। শুধু সচল এনসাইক্লোপিডিয়া নয়। একটু ঝুঁকে নিচে তাকাও। ওই যে ওই বারে আমরা বসেছিলাম দেখতে পাচ্ছ? ওই রাস্তারই বাম দিকে প্রায় শেষ মাথায় লাল ইটের দালানটা দেখতে পাচ্ছ? ওটা ডাফম্যান ওভারসি বেনিফিট। ওটাও আমার একটা পরিচয়। আমিও মার্জিপ্যান এক্সপোর্ট করি।